আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকের এই নতুন লাইভে। আপনাদের সাথে আমি আরিফুল ইসলাম বিজয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের এইচএসসি পরীক্ষার আগে আপনাদের জন্য বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। আমরা আপনাদের ইংরেজির যে বিষয়গুলো থেকে আপনাদের কোয়েশ্চেন আছে, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, কানেক্টরস বলেন, কমপ্লিটিং সেন্টেন্স বলেন, এভাবে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এই টপিকগুলোর উপর আমরা বোর্ডের উপরে যে কোয়েশ্চেনগুলো বিগত সালে এসেছিল সেগুলো আমরা প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে প্র্যাকটিসগুলো যে আমরা করাচ্ছি আপনাদের এটাও বলেছিলাম সবাইকে যুক্ত থাকার জন্য, তাই প্রতিদিনের মতোই আজকের ক্লাসও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। নতুনভাবে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবে এবং যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আর যারা এখন যুক্ত হননি, যুক্ত হয়ে যান। আর আপনারা সবাই সবার বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন, আর যদি পারেন ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, ঠিক আছে? ওকে, আমাকে একটু জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? মানে একটু আমাকে সবকিছু ঠিকঠাক বা সাউন্ড অথবা বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বা আমার কথা আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি একটু আপনাদের কমেন্টগুলো একটু চেক করে দেখি আপনাদের কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা বলেন যে আপনারা কেমন আছেন, বলেন আপনাদের সবার কি অবস্থা, আর আপনাদের পড়াশোনা কেমন চলছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বা আপনাদের সবথেকে পারফেক্ট আছে, সাউন্ড আসছে না? সাউন্ড আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাই কাইন্ডলি যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন, আমরা শীঘ্রই শুরু করব আমাদের আজকের এই টপিকটা। তবে এই টপিকটা শুরু করার আগে আপনাদেরকে 2 মিনিট সময় নষ্ট করব। 2 মিনিট আগে কথা বলবো, দেন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব। প্রথম, অনেকেই মনে করতে পারেন এই যে রাইট ফর্ম অফ ভার্ব আমরা এখন পড়াচ্ছি কোনটা, ঢাকা বোর্ড 2019, অর্থাৎ ঢাকা বোর্ডে 2019 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। আমরা আরো প্র্যাকটিস করব। এখন কথা হচ্ছে ভাই, এগুলোর উত্তর তো আপনাদের টেস্ট পেপার আছে, এগুলোর উত্তর তো আপনাদের যে সলিউশন যে বইটা আছে বইতে উত্তরগুলো আছে, তাহলে আমরা এখানে কেন করছি, তাই না? তো বইতে উত্তরগুলো আপনি পাবেন, আপনি গাইডলাইন আপনি শত শত প্র্যাকটিস পেয়ে যাবেন। কিন্তু আমার আজকে ক্লাসের টার্গেট কিন্তু শুধু উত্তরগুলো বলে দেয়া না, আমার আজকে ক্লাসের টার্গেট হচ্ছে এটা বোঝানো এই গ্যাপের মধ্যে এই অ্যান্টারটেইন যে ওয়ার্ডটা আছে এটা কিভাবে বসবে, বা এটা কোন ফরম্যাটে বসবে, এই গ্যাপের মধ্যে ক্রিয়েট ওয়ার্ডটা কোন ফরম্যাটে বসবে। তাহলে আমি জাস্ট দেখাবো এই গ্যাপের মধ্যে এই ওয়ার্ডটা কেন বসেছে, ওই গ্যাপের মধ্যে ওই ওয়ার্ডটা কেন বসেছে। আপনি যদি এই জিনিসটা ধরতে পারেন আমার ক্লাসে, তাহলে ঠিক এটার মতো করে আপনি বাসায় বসে আরো এরকম গুনে গুনে 20টা প্র্যাকটিস করেন। যার ক্যাপাসিটি ভালো সে 30টা প্র্যাকটিস করেন, তাহলে আশা করি পরীক্ষা হলে আপনি যে কোনো রাইট ফর্ম ভার্ব আসুক না কেন আপনি ম্যাচ করতে পারবেন, আপনি মিলিয়ে অ্যানসার বের করে ফেলতে পারবেন। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে আপনাকে কষ্ট করে ইয়েস লিখে জানাবেন, আমরা ডাইরেক্টলি মূল ক্লাসে চলে যাব, ঠিক আছে ভাইয়া? ওকে, সাউন্ডটা ক্লিয়ার আসছে না? সাউন্ড একটু ক্লিয়ার করেন, আপনাদের সবার কমেন্ট পাচ্ছি এরকম যে সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ড একটু ক্লিয়ার করেন। ভয়েস শোনা যাচ্ছে না? কি বলেন? আচ্ছা, সবারই তো কমেন্ট একটাই, সাউন্ডের সমস্যা হচ্ছে, কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভয়েসটা ক্লিয়ার না। সাউন্ড প্রবলেম বলতে কি সাউন্ড দেখো, আমি একটু আমার ফোনে শুনে দেখি। আচ্ছা, সবাই একটু ধৈর্য ধরে, আমরা সব আরেকটা করছি, সবাই একটু ধৈর্য ধরে লাইভ যুক্ত থাকে, ঠিক আছে? আমরা আরেকটা করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার ছিল না আপনাদের কমেন্টে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সাউন্ড এবার ক্লিয়ার করার চেষ্টা করতেছি, সবাই আবার একটু কমেন্ট করেন।
এবার ঠিক আছে কিনা কমেন্ট করে জানান। এবার ঠিক আছে? ওকে ফাইন, আই থিঙ্ক এবার ঠিক আছে, পারফেক্ট, ওকে ক্লিয়ার এখন, ঠিক আছে। ওকে, আমরা তাহলে যেটা বলতেছিলাম যে এই যে এই বোর্ডগুলা, এই বোর্ডের উত্তরগুলা তো আপনার গাইড বইতে আছে, টেস্ট পেপার আছে, তাহলে আমরা এখানে কেন পড়বো? আমরা এখানে পড়বো এই কারণে যে আমরা দেখব এই গ্যাপের মধ্যে এই ওয়ার্ডটা কেন বসেছে, আমরা কিভাবে এগুলোর অ্যান্সার করতে পারবো, আমরা জাস্ট এই জিনিসটা শিখবো, যেন আপনারা আমি এখন যেভাবে পড়াচ্ছি এই মেথডটা ফলো করে আপনি নিজের মতো করে বাসায় বসে প্র্যাকটিসটা করতে পারবেন। তাহলে ভাই আমি তাহলে শুরু করছি ক্লাসটা। ওকে ঠিক আছে, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করছি। সবাই এই সময়ের মধ্যে দয়া করে ক্লাসটা শেয়ার করে হচ্ছে টাইমলাইনে, নিজের টাইমলাইনে রেখে দিবেন, আর যদি পারেন তাহলে আপনার বন্ধুবান্ধব সবাইকে মেনশন করে দেন। ক্লাসে অডিয়েন্স অথবা শিক্ষার্থী যত বেশি বাড়ে তাহলে আমার ক্লাস করাতে তত বেশি ভালো লাগে। এই ক্লাসগুলো মূলত আপনাদের জন্য উৎসর্গ করা, ফ্রিতেই আমরা দিচ্ছি আপনাদেরকে ক্লাসগুলো, তাই সবার কাছ থেকে এতটুকু এক্সপেকটেশন আমরা আসলে রাখতেই পারি, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে আমরা যখন দেখব যে এরকম একটা প্যাসেজ পরীক্ষাতে এসেছে, আমাদের প্রথম কাজ থাকবে এই পুরো প্যাসেজটা, এখানে আরও কিছু পার্ট আছে, এই পুরো প্যাসেজটা আমাদেরকে ভালো মতো পড়তে হবে। কতবার পড়তে হবে? মিনিমাম আমাদেরকে 2 বার পড়তে হবে। আমি বুঝাই দিব, দ্রুত আপনার অ্যান্সারও করতে পারবেন, বাট দ্য থিং ইজ আমরা কিভাবে অ্যান্সারগুলো করব। তাহলে প্রথম কাজ কি বলেছি, এই যে রাইট ফর্ম অফ ভার্বের উপরে যে প্যাসেজটা আপনাদেরকে দেওয়া হবে পরীক্ষার প্রশ্নে, আপনারা যাই হয়ে যাক না কেন, সময় একেবারে চলে যাক, মিনিমাম বুঝে বুঝে অ্যান্সার করার আগে এখান থেকে জেড পর্যন্ত আপনারা মিনিমাম 2 বার পড়ে ফেলবেন। ভাই কয়বার পড়ে ফেলবেন? অর্থসহ বুঝে বুঝে অ্যান্সার করার আগে 2 বার পড়ে ফেলবেন। কারণ আমি অনেককে দেখেছি অ্যান্সার করার সময় কি করে জানেন, অ্যান্সার করার সময় হাই ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করেন, মানে আমি আসলে অথেন্টিক নলেজটা আপনাকে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে, যেন আপনি সত্যিকার অর্থে কাজে লাগাতে পারেন। অনেকে করে কি যে 1 লাইন পড়ে উত্তর লিখে, 2য় লাইন পড়ে উত্তর লিখে, বাকিগুলো সে পরে দেখেই নেই। কিন্তু এরকম হলে আপনার একটু পরে মনে হবে যে আমি তো মনে হয় ভুল করে ফেলেছি, তাই না, আমার পড়তে বোধ হয় সমস্যা হয়ে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন পুরো প্যাচেসটা মনোযোগ দিয়ে 2 বার পড়ার জন্য। ভাই মনে থাকবে? আমার কথাটাকে মনে রাখতে পারবেন আপনারা? মানে আপনারা পুরো প্যাচেসটা মিনিমাম 2 বার পড়বেন। অ্যান্সার করার আগে, উত্তরে লেখার আগে মিনিমাম আপনারা 2 বার অর্থসহ এটুজের আগে পড়ে ফেলবেন, এই যে এখান থেকে জেড পর্যন্ত, ঠিক আছে ভাইয়া? ওকে শোনা যাচ্ছে? ওকে ভাইয়া ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আমরা তাহলে এখন ভোকাবুলারি স্কিল কম থাকলে ঠিক আছে, ওকে মনে থাকবে কি করবো। আচ্ছা ভোকাবুলারি নিয়ে আমি আলাদা একটা আপনাদেরকে সাজেশন দেবো, ঠিক আছে। এবার আমরা এটার অ্যান্সার করতে যাব। সবাই অ্যান্সারগুলো দিয়ে দিয়েন না, আমি যখন যেটা অ্যান্সার দিতে বলবো জাস্ট ওটাই দিবেন, আমরা আগে বুঝবো, ওকে। আচ্ছা আশা করি মোটামুটি এটা সবারই জানা থাকার কথা। প্রথমে আসেন, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা, ঠিক আছে। আপনারা তো সবাই তো জানেন যে বাংলাদেশে ক্রিকেট খেলে, হ্যাঁ। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, ইয়াং অ্যান্ড ওল্ড মানে হচ্ছে ইয়াংরা এবং হচ্ছে বৃদ্ধরা। ইয়াং মানে তো বুঝছেন ইয়াং, আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধরা। কি করে? গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে তারা আনন্দ পায়, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে যে ওয়ার্ডটা বসাইতে হবে এটা হচ্ছে গেট। প্রথমে আসলে একটা কোন টেন্সে, একটা প্রেজেন্ট টেন্সের কথা। ক্রিকেট বর্তমান মানে বলা হচ্ছে ক্রিকেট একটা জনপ্রিয় খেলা, যে বৃদ্ধরা এবং হচ্ছে ইয়াংরা উভয়েই এই খেলা থেকে তারা আনন্দ পায়, এটা বর্তমান কালকে বোঝাচ্ছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। তাহলে আপনারা বুঝে বলেন এখানে গেট হবে নাকি গেটস হবে। তো গেট হবে কখন, গেটস হবে কখন? সিঙ্গুলার হলে এস যুক্ত করবেন গেটস, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় আপনারা যুক্ত করবেন হচ্ছে এস যুক্ত করবেন না, সিঙ্গুলার হলে এস যুক্ত করবেন। তাহলে আপনারা আমাকে আবার বুঝে বলেন যে এখানে গেট হবে নাকি গেটস হবে, আপনারা বুঝে বলেন। ভোকাবুলারির উপরে ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাস দেওয়া হবে এবং হচ্ছে আপনাদের জন্য ভিডিও আসবে, সুতরাং টেনশন নিয়েন না, ঠিক আছে। ওকে সবাই হচ্ছে এবার উত্তর দেওয়া শুরু করেন, মানে আমি যখন আপনাদেরকে বলবো উত্তর এটা দেন, বুঝাই দিব এটা এই কারণে বসেছে, তখন জাস্ট ওই উত্তরটাই আপনারা দিবেন, ঠিক আছে। ওকে গেট হবে নাকি গেটস হবে, আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা, আমরা বুঝে ফেলেছি এটা বর্তমান কালকে বুঝাচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে বর্তমান কাল বুঝালে ইয়াং এবং বৃদ্ধরা পছন্দ করে, গেট প্লেজার মানে আনন্দ পায়, গেট প্লেজার নাকি গেটস প্লেজার। আপনারা সবাই উত্তর দিয়েছেন গেট হবে।
ওকে, আমি উত্তরগুলো একটু নিচ্ছি। ওকে, এটাই কালো যদি এই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা সবাই এখানে উত্তরটা দিয়েছেন হচ্ছে কোনটা? আপনারা সবাই এখন উত্তরটা দিয়েছেন হচ্ছে গেট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে ফার্স্ট একটা নিয়ম আমাদের হয়ে গেল। যদি আমরা দেখি হচ্ছে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে কোনটা? আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে তাহলে আমাদের হচ্ছে গেট। ওকে, তাহলে আমাদের ফার্স্ট উত্তর গেল হচ্ছে গেট, কারণ আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ বৃদ্ধরা এবং হচ্ছে ইয়াংরা, প্লুরাল। ইনফ্যাক্ট, আসলে বা বাস্তবে, আসলে বা বাস্তবে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দ্রুত যাচ্ছি। ইনফ্যাক্ট, বাস্তবে বা প্রকৃতপক্ষে ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কথাটা একটু ভালো মতো খেয়াল করে দেখেন, আমরা কথা কিন্তু দুইভাবে বলে থাকি, একটা হচ্ছে অ্যাক্টিভ মোডে বলি আর একটা হচ্ছে পেসিভ মোডে বলি। ধরেন এখানে যদি বলতো যে আমরা ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলি, তখন একটা কথা। এখানে বলা হয়েছে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু ক্রিকেট, আর কল মানে হচ্ছে বলা বা ডাকা। কিন্তু এখানে কি বলেছে? ক্রিকেট ডাকে নাকি ক্রিকেটকে ডাকা হয়, ক্রিকেট বলে নাকি ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। নিশ্চয়ই অর্থ আসতেছে এখানে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তো ক্রিকেটকে বলা হয়, কোনো কাজ যখন বুঝাবে যে এটা হয়, এটা দ্বারা হয় বা এরকম কিছু হয় বুঝাবে, তখন সেটা সাধারণত পেসিভ মুডে চলে যায়। আর পেসিভ মুড মানে হলো একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে মাস্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে ও মাস্ট, অক্সিলারি ভার্বও থাকতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপলও থাকতে হবে, তবেই একটা পেসিভ মুড গঠিত হয়। তাহলে আপনারা আবার বুঝে বলেন যে ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেট ইজ কল্ড নাকি আর কল্ড নাকি ওয়াজ কল্ড নাকি স্কলিং নাকি কলস? এবার আপনারা আমাকে বুঝে বলেন কোনটা হবে। আপনারা এখানে উত্তর দিয়েছেন কোনটা? এখানে উত্তর দিয়েছেন হচ্ছে ইজ কল্ড দিয়েছেন। আপনারা শুনেন, সবাই আগে উত্তর দিয়েন না, আমি যখন যেটা বলবো ওটাই উত্তর দিয়েন, কারণ হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, উত্তর এখানে দিয়েছেন হচ্ছে কোথায়? ইয়েস, দ্যাটস আ ভেরি কারেক্ট আনসার, দ্যাটস আ ভেরি কারেক্ট আনসার। ইয়েস, এটা পেসিভ মোডে হবে, সুতরাং উত্তর হবে বিতে, বিতে উত্তর হবে ইজ কল্ড। আজান হচ্ছে। ওকে, আপনারা থ্যাঙ্কস ভাইয়া, যারা সারা সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কৃতজ্ঞতা আপনাদেরকে। মানে আমি জিনিসটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে মানে অথেন্টিক জিনিসটা ভালো মতো বোঝার জন্য। এবার আমরা সি নাম্বারে যাব। ইট ড্যাশ এন্টারটেইন, এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন দেওয়া, এটা ভার্ব। আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটা আমাদেরকে ভদ্রতার সাথে ডিসিপ্লিনের সাথে আনন্দ দিয়ে থাকে। এই জিনিসটাই তো আমাদেরকে আনন্দ দেয়, তাই না? তাহলে এটা অ্যাক্টিভ মোডের কথা। ক্রিকেট আমাদেরকে আনন্দ দেয়, তাহলে বর্তমান কালের কথা। তাহলে বর্তমান কালের কথা কি বলছে? ইনডেফিনিট কথা, কারণ এটা কন্টিনিউয়াস কথা না, এটা আমাদেরকে আনন্দ দেয়, নর্মাল কথা। তাহলে আপনারা আবার বুঝে বলেন ইট এন্টারটেইন নাকি ইট এন্টারটেইনস, কারণ আমরা জানি ইনডেফিনিটের দুইটা ফর্ম হইতে পারে, হয় ইএস যুক্ত হবে বা এস যুক্ত হবে অথবা নর্মাল থাকবে, হয় গেট না হলে গেটস, হয় এন্টারটেইন না হলে এন্টারটেইনস। এবার আপনারা বুঝে বলেন। ইয়েস, দ্যাটস আ ভেরি কারেক্ট ওয়ান, দ্যাটস আ ভেরি কারেক্ট ওয়ান। আপনারা সবাই সঠিক উত্তরটা দিয়েছেন, এন্টারটেইনস হবে। ভাই বুঝতে পেরেছেন? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের এন্টারটেইনস, অর্থাৎ সি নাম্বার হচ্ছে এন্টারটেইনস। ওকে, আচ্ছা এবার আসেন। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি মানে হচ্ছে, ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব, মানে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণ কি হয়ে যায়? ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, অর্থাৎ যেসব জাতিগুলা যেসব দেশগুলো ক্রিকেট খেলছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে। ধরেন বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে খেলে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলে, বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলে, পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলে, যে খেলতে যেয়ে ওই দুই দেশের মধ্যে যদি শত্রুতা থাকে ধীরে ধীরে কিন্তু একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যায়। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ক্রিয়েট
করে নাকি ক্রিয়েট হয়। যদি বুঝাবে ক্রিয়েট হয় তাহলে পেসিভ, আর যদি বলবেন যে কোনো কিছু ক্রিয়েট করে তাহলে অ্যাক্টিভ। এখানে কি বলেছে দেখেন, সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের মনোভাব তৈরি হয়। তৈরি হয় মানে হচ্ছে এটা পেসিভে চলে গেছে। তাহলে আপনারা আবার বুঝে বলেন এটা ইজ ক্রিয়েটিং হবে নাকি ইজ ক্রিয়েটেড হবে নাকি ক্রিয়েটস হবে। আমরা জানি পেসিভ মানে হলো একটা বি ভার্ব লাগবে, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, বি ভার্ব লাগবে, পাস্ট পার্টিসিপল লাগবে। তাহলে আবার আপনারা বুঝে বলেন এখানে ডিতে কি হবে। ইজ ক্রিয়েটেড দিয়েছেন অনেকেই, ওকে। আচ্ছা, সাজেশন আমরা আপনাদেরকে দিব। বাংলার উপরে সাজেশন থাকবে, ইংরেজির উপরে সাজেশন থাকবে, সকল বিষয়ের উপর আপনাদের সাজেশন থাকবে, সুতরাং টেনশন নিয়েন না, ঠিক আছে। সবাই একটু এখন ক্লাস একটু মনোযোগ দেন, ঠিক আছে। সাজেশন আমরা সর্বোচ্চ ভালো সাজেশন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে যারা যারা বলেছেন ইজ ক্রিয়েটিং তারা আসলে ভুল বলেছেন। সঠিক উত্তরটা হবে ইজ ক্রিয়েটেড। তাহলে আমরা যদি ডি নাম্বারে যাই, সঠিক উত্তরটা হচ্ছে ইজ ক্রিয়েটেড। ভাই বুঝছেন, ইজ ক্রিয়েটেড কেন হয়েছে আমি আপনাদেরকে একটু বলি। এখানে বলা হয়েছে একটা ভ্রাতৃত্বের মনোভাব তৈরি হয়, এটা কিন্তু পেসিভ মোডে কথা। আর পেসিভ মোড মানে হলো একটা বি ভার্ব লাগবে, বি ভার্বটা হইতে পারে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হইতে পারে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। ওই যে অ্যাক্টিভ পেসিভ যে পড়েছেন ওখান থেকে মিলানো হবে। তাহলে ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। এবার আসেন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশে ক্রিকেট হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয় খেলা। বাংলাদেশ তো ফুটবল তেমন পারে না, যা আছে সেটা হচ্ছে টুকটাক ক্রিকেট। আর ক্রিকেটের অবস্থা কি সেটা তো আশা করি সবাই জানেন। আচ্ছা, আপনারা বাংলাদেশের খেলা দেখেন কে কে বলুন তো, নাকি বাংলাদেশের পাগলা ফ্যান আপনারা বলেন? আমি অনেককে দেখেছি পাগলা ফ্যান, অনেকে আছে সাকিব ফ্যান, অনেকে আছে হচ্ছে তামিম ফ্যান। হ্যাঁ, এই যে সাকিব ফ্যান, তামিম ফ্যান, ফেসবুকে ঢুকলে মারামারি। এই যে বাংলাদেশে তো আসলে আর এই ক্রিকেট ছাড়া তো আসলে আর কোনো খেলাই নেই, যা আছে টুকটাক ক্রিকেট। এবং বাংলাদেশের মানুষজন বোধ হয় বাংলাদেশ টিমকে সব থেকে বেশি গালিগালাজ করে তাদের এই খেলার জন্য, বুঝছেন? ওকে, দেখেন না, আমি একসময় প্রচুর দেখতাম ক্রিকেট, কিন্তু একদিন খুব লজ্জাজনক হারের পরে শপথ করছিলাম যে বাংলাদেশের খেলার জীবনেও দেখবো না। আশা করি এরকম শপথ আপনারা নিজেরাও অনেক করছেন। আচ্ছা, হার্ড অ্যাটাক লাগতেছিল। আচ্ছা, এবার আসেন, তাহলে বলা হচ্ছে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। দ্য ইংলিশ ড্যাশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট। অর্থাৎ ইংরেজরা এই খেলাটা এখানে খেলেছিল অনেক আগে, এবং তখন থেকে ক্রিকেটটা চালু হয়ে গেছিল। ইংরেজরা আমার হচ্ছে মূলত ইংল্যান্ড আর কি। হ্যাঁ, ইংরেজরা, এখানে কিন্তু দ্য ইংলিশ বলতে বোঝাচ্ছে ইংরেজ, অর্থাৎ ইংরেজরা এই খেলাটা খেলেছিল অনেক আগে। তাহলে নিশ্চয়ই এটা অতীতকালের কথা, রাইট? তাহলে আবার আপনারা বলেন ই নাম্বারে কি হবে? প্লে হবে, প্লেস হবে, নাকি খেলতো বলতে বুঝাইতে পারে, প্লেইডও হইতে পারে, অতীতকালে দিয়ে দেবে, অথবা কোনো একটা মডেল যুক্ত করতে পারেন, উড প্লে বা ইত্যাদি বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আবার আমাকে বলেন যে ইংরেজরা ক্রিকেট খেলতো এই উপমহাদেশে অনেক বছর আগে, তাহলে নিশ্চয়ই অতীতকালের কথা। তাহলে অতীতকালের কথা হলে এই প্লে ওয়ার্ডটা আপনাকে অতীতকাল দিয়ে বসাইতে হবে। এবার বলেন, এখানে একজন অ্যান্সার করেছেন ইউজ টু প্লে, আমি এটাকে শুদ্ধ বলে কাছাকাছি ধরে নিচ্ছি। প্লেট বলেছেন, অ্যাবসোলুটলি কারেক্ট। ওকে, তাহলে এবার আমরা যদি ইতে যাই তাহলে আমরা উত্তর পাচ্ছি কোনটা? ইতে যদি যাই তাহলে আমরা উত্তর পাচ্ছি হলো আপনাদের থেকে যা পেয়েছি, একটা হচ্ছে প্লেট। আবার যদি আপনারা বলেন হচ্ছে উড প্লে তাও হবে, অর্থাৎ ক্রিকেট খেলতো, এটার মানে বোঝাচ্ছে যে খেলতো, অর্থাৎ তারা ক্রিকেট খেলতো। ঠিক আছে, আমি এখানে সাধারণত ইউজ টু ইউজ করতে চাচ্ছি না, কারণ আছে ইউজ টু ইউজ করা বলতে মূলত বোঝানো হয় কোনো কাজ করতে অভ্যস্ত থাকা, অভ্যাস বোঝানো। এখন ক্রিকেটটা তো আর অভ্যাস না, তাই না? তো ক্রিকেট যেহেতু অভ্যাস না, তাই ইউজ টু ইউজ না করাই বেটার। এখানে আপনি ইউজ করতে পারেন হচ্ছে উড প্লে, খেলতো, প্লেট খেলেছিল বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু কষ্ট করে ইয়েস বলে জানাবেন। আমরা পরবর্তী 5টাতে যাচ্ছি, আমাদের এখানে আর 5টা বাকি আছে এই কোয়েশ্চেনের মধ্যে আর কি। হ্যাঁ, ইয়েস, এগুলো অবশ্য তাড়াতাড়ি হবে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে যে ইংরেজরা এই উপমহাদেশে ক্রিকেট খেলতো, এবং সিন্স দেন, তখন থেকে। সিন্স দেন মানে হচ্ছে তখন থেকে,
তখন থেকে কি হয়ে গেছে, এই ক্রিকেটটা আমাদের একটা পার্ট হয়ে গেছে। তখন থেকে কি হয়েছে, ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এটা আমাদের বিনোদনের একটা অংশ হয়ে গেছে। তাহলে শব্দটা হচ্ছে কি, হয়ে গেছে। বাংলা কি খেয়াল করে দেখেন, শব্দটা হচ্ছে হয়ে গেছে। তো হয়ে গেছে মানে কি, হয়ে গেছে মানে হলো এই ক্রিকেটটা এখন আমাদের একটা বিনোদনের উৎস হয়ে গেছে। তো হয়ে গেছে মানে কাজটা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্টে করবেন তাহলে হয়ে যাবে। ওকে, ইয়েস, বুঝতে পেরেছেন, স্পেশালি থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ ভাইয়া। আমি মূলত আপনাদেরকে এখানে উত্তর দেওয়ার চেষ্টা করছি না, আমি বোঝানোর চেষ্টা করছি যে পড়ার সময় অর্থ সহকারে কিভাবে পড়বেন, উত্তরগুলো কিভাবে মিলাবেন, এভাবে বাসায় বসে কিভাবে প্র্যাকটিসটা করবেন। আমি এখন যে ওয়েটা দেখাচ্ছি ঠিক সেম ওয়েতে আপনারা বাসায় বসে প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? শুধু উত্তরগুলা বলাটা আসলে ফ্যাক্ট না, বুঝতে হবে কেন বসতেছে, আপনি নিজে থেকে কিভাবে প্র্যাকটিসটা করতে পারবেন, ঠিক আছে? এবার আপনারা উত্তরটাতে আসেন, এফ নাম্বারে চলেন। আচ্ছা, উত্তর এখানে দিয়েছেন, অনেকে বিকেম দিয়েছেন, অনেকে হ্যাজ বিকাম বলেছেন, অনেকে বিকেম বলেছেন, অনেকে বিকামস বলেছেন। মূল কথাটা শুনেন, এখানে কি বলেছেন লাইনটা, ইংরেজরা ক্রিকেট খেলতো, ইংরেজরা ক্রিকেট খেলতো এবং তখন থেকে এটা বাংলাদেশের কি হয়ে গেছে, মানে আমাদের এখানে আনন্দের একটা উৎস হয়ে গেছে, এটা বর্তমানকাল হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। তাহলে এটার উত্তরটা হইতে পারে আপনার এফ নাম্বারটা, এফ নাম্বারটা উত্তর হইতে পারে হচ্ছে হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম। ওকে, বিকাম। এটা যারা বলেছেন বিকেম হয়েছিল, এটা হয়েছিল না, এটা হয়ে গেছে অলরেডি। কোন কাজ যখন অলরেডি হয়ে যায় আমরা এটাকে বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে বলি, ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর হবে হচ্ছে হ্যাজ বিকাম, হয়ে গেছে। ইজ বিকাম না, হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম। হ্যাভ অথবা হ্যাজ বসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের কথা। এবার আমরা যাব আওয়ার টিম, ওই যে আমাদের বাংলাদেশ টিম আর কি, টাইগার টাইগার। আমাদের বাংলাদেশ টিম কনসিস্ট মানে হচ্ছে গঠিত হয়, অফ এ স্কিল্ড প্লেয়ার। দেখছেন কি ভুয়া কথা, আমাদের টিম বলে স্কিল্ড প্লেয়ার দিয়ে গঠিত, বাংলাদেশকে আসলে স্কিল্ড প্লেয়ার দিয়ে গঠিত। আওয়ার টিম, আমাদের টিম স্কিল্ড প্লেয়ার দিয়ে গঠিত, নর্মাল কথা, গঠিত, নর্মাল গঠিত হয়, গঠিত হয়েছে, নর্মাল কথা। অর্থাৎ ইনডিফিনিট দিয়ে, এই ধরনের কথাগুলো সাধারণত ইনডিফিনিট দিয়ে করে। সূর্য উদিত হয়, এটা গঠিত হয়, প্রতিদিন আমি স্কুলে যাই, আমি খাই, আমি ক্লাস করাই, এই ধরনের কথাগুলো হচ্ছে ইনডিফিনিট জাতীয় কথা। আমাদের টিম 11 জন প্লেয়ার বা স্কিল্ড প্লেয়ার নিয়ে গঠিত হয়, তাহলে এটা সাধারণত আপনারা ইনডিফিনিট দিয়ে করার ট্রাই করবেন। তাহলে আমাকে বলেন যে এটা কি হতে পারে, কনসিস্ট হবে নাকি কনসিস্টস হবে, কোনটা হইতে পারে? এখানে কিন্তু কনসিস্টেন্ট হবে না, মানে অতীতকাল আসবেই না, আর আইএনজিও হবে না, কারণ এটা কন্টিনিউয়াসের কোনো কথা না। গঠিত মানে হচ্ছে বা হয়ে গেছে এমন কোনো কিছু না, জাস্ট একটা কথা যে আমাদের টিমটা ভালো ভালো প্লেয়ার দিয়ে গঠিত হয়, জাস্ট কথা যে গঠিত হয়, হচ্ছেও বোঝাচ্ছে না, গঠিত হয়ে গেছেও বোঝাচ্ছে না, হয়েছিল বুঝে, জাস্ট বলেছে গঠিত হয়। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ইজ কনসিস্টেন্ট। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, আসলে ইজ কনসিস্ট তো কিছু হয় না, কোনো ফর্মেটি নাই। আমরা যদি জি নাম্বারে যাই, এটা শব্দটা হবে হচ্ছে কনসিস্ট, যেহেতু এস যুক্ত হবে, কারণ এখানে ইট, আওয়ার টিম সিঙ্গুলার নাম্বার আর কি, এই জন্য হবে কনসিস্টস। আচ্ছা, এটা তো অনেকে ভুল করেছেন, এটাতে 24টা গ্রুপের শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেকে মনে হয় ভুল করেছেন ভাই, এটা কি বুঝতে পারছেন আপনারা? এখন অনেকে বলছেন ইজ কনসিস্ট। আচ্ছা, ইজ কনসিস্ট দিয়ে কি কোনো গ্রামাটিক্যাল রুল আছে? মানে আপনারা যে 12 প্রকার যে টেন্স পড়েছেন, কোথাও কি ইজ কনসিস্ট লেখা আছে? শুনেন, এখানে বলেছে আমাদের টিমটা স্কিল্ড প্লেয়ারদেরকে নিয়ে গঠিত হয়, তাহলে ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট, এরপর হচ্ছে একটা ভার্ব, কোনো এমিজার ওয়াজ এর কিচ্ছু লাগবে না। আর যদি বলতাম গঠিত হচ্ছে, তখন এক প্রকার কন্টিনিউয়াস হইতো। যদি বলতাম যে গঠিত হয়ে গেছে, তখন এক প্রকার আমরা পারফেক্টে যাইতাম। এখানে বলেছে নর্মাল একটা কথা, গঠিত হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা আসেন এখানে যাব যে তারা অলরেডি কি করেছে, শো করেছে দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। মানে বাংলাদেশ টিম অলরেডি নাকি বিভিন্ন ম্যাচে তারা কি করেছে, তাদের পারফরমেন্স দেখিয়েছে। এই যে একটা হিন্টস আমরা পেয়ে গেছি, অলরেডি মানে বোঝাচ্ছে তারা অলরেডি কাজটা করেছে। তো অলরেডি যখন থাকবে বা জাস্ট যখন থাকবে যে কোনো কাজ অলরেডি তারা করেছে, সম্পন্ন করেছে, তখন এটাকে বলে প্রেজেন্ট
পারফেক্ট। আপনারা গ্রামার বই খুলে দেখিয়েন, সেখানে বলা আছে কোনো কার্যকর ইতিমধ্যে হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি একটা ক্লাস করিয়ে ফেলেছি, আমি এই চ্যাপ্টারটা পড়ে শেষ করেছি, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মান হলো হ্যাভ অথবা হ্যাজ, এরপরে দিতে হবে কোনটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আপনারা বুঝে বলেন শোটা কোন ফরম্যাটে বসাতে হবে। ইয়েস, সঠিক উত্তর আমি অলরেডি পাচ্ছি, হ্যাভ শোন পাচ্ছি, হ্যাভ শোন পাচ্ছি। আচ্ছা, ভালো আছেন ভাইউ? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন বলেন। আচ্ছা আচ্ছা, বলুন তো আপনারা এখানে হ্যাভ কেন ইউজ করেছেন? আপনারা এখানে হ্যাভ কেন ইউজ করেছেন? কাজ করছে না। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তরটা হবে কোনটা, হ্যাভ শোন। এটা হ্যাভ কেন হবে? হ্যাভ হবে এই কারণে এখানে বলেছে দে হ্যাভ অলরেডি শোন, তারা অলরেডি দেখিয়েছে, অর্থাৎ তারা অলরেডি দেখিয়েছে। ওকে, এই জন্য হবে হ্যাভ শোন। ঠিক আছে, যারা হ্যাভ বলেছেন তারা এই কারণে এখানে হ্যাজ হবে না। এবার আমরা যাব হচ্ছে কোথায়, পরেরটাতে যাব। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা একটা দুঃখের বিষয় যে সামটাইমস মাঝে মধ্যে আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টোনিশড। কিন্তু মাঝে মধ্যে তারা এত বাজে খেলে যে আমাদের দেশের মানুষজন খুব অবাক হয়ে যায়। আসলে অবাক হয় না, তাদেরকে গালি দেয়। তাহলে এবার এখানে আমরা এইচে কি পেয়েছি, হ্যাভ শোন পেয়েছি। এবার আমরা যাবো হচ্ছে কোথায়, আইতে যাব। আইতে কি বলা হচ্ছে, আইতে বলা হচ্ছে সামটাইমস আওয়ার প্লেয়ার্স। এবার আপনারা বলেন আই নাম্বারে কি হতে পারে। মাঝে মধ্যে আমাদের প্লেয়াররা এত বেশি বাজে খেলে, পুয়ারলি খেলে, এত বেশি বাজে খেলে। তাহলে খেলে এখানে কি বলেছে, খেলছে, এখানে কি বলেছে খেলেছিল, নাকি একটা জাস্ট নর্মাল একটা কথা বলেছে যে মাঝে মধ্যে আমাদের দেশের প্লেয়াররা এত বেশি বাজে খেলে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের কথা। তাহলে আপনারা বুঝে বলেন কোনটা হবে, প্লে হবে না প্লেড তো হবে না ভাই, প্লেড হবে না। এটা কিন্তু আমি অতীতকালের কথা বোঝাচ্ছি না, জাস্ট এখানে বোঝাচ্ছি একটা সামান্য একটা কথা, সাধারণ কথা, যে মাঝে মধ্যে আমাদের দেশের প্লেয়াররা এত বাজে খেলে যে আমাদের দেশের মানুষজন কি হয়ে যায়, অবাক হয়ে যায়। তাহলে এবার আসেন, সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে, যারা বলেছেন শুধু প্লে, দে আর অ্যাবসোলুটলি কারেক্ট, প্লে হবে। ইয়েস, শুধু কি হবে, প্লে হবে। সঠিক উত্তর হচ্ছে কোনটা, প্লে হবে। আমি আপনার জেলার ছাত্র ভাই, থ্যাংক ইউ। তাহলে প্লে হবে। আর প্লে ইস প্লে এগুলো তো কোনো ফরম্যাটই না, এটা বলতে হবে জাস্ট প্লে, জাস্ট প্লে। ওকে, এবার আসেন, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্লে, এখানে হবে হচ্ছে হ্যাভ শোন। এবার এখানে আসেন, আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের মানুষজন হয়ে যায় অবাক। তাহলে এবার আপনারা সবাই বুঝে বলে ফেলেন যে নাম্বারে কি হইতে পারে, প্লে, প্লেই হবে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে। প্লে কেন হবে, ওই যে বললাম না প্লে হবে, প্লে হবে এই কারণে এটা বর্তমান কাল বোঝাচ্ছে যে মাঝে মধ্যে আমাদের দেশের প্লেয়াররা এত বাজে খেলে, এত বাজেভাবে খেলে যে আমাদের দেশের মানুষজন অবাক হয়ে যায়। এটাও ইনডেফিনিট কথা, অবাক হয়ে যায়। এখানে বলে না যে হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস বলে নাই। এখানে বলে নাই যে হয়ে গেছে, এটাও বলে নাই। এখানে বলে নাই যে হয়েছিল, এটাও বলে নাই। বলেছে নর্মাল কথা যে মাঝে মধ্যে তারা এত বাজে খেলে প্লে, বাংলাদেশের মানুষজন অবাক হয়ে যায়। বর্তমানকাল ইনডেফিনিট কথা, যেখানে হবে কোনটা, কান্ট্রিম্যান বিকাম, জাস্ট বিকাম, শুধু বিকাম। ওকে, বিকামই থাকবে। ভাইয়া এটা কি সবাই বুঝতে পেরেছেন? বলেন, এটা কি সবাই বুঝতে পেরেছেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা বোঝানোর ট্রাই করছিলাম যে কিভাবে একটা রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করতে হয়। তো আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে প্রথমে আমাদের কাজ থাকবে পুরো প্যাচেসটা ভালো মতো 2 বার পড়া, এবং আপনাদের হাতে যথেষ্ট সময় থাকার কথা। পরীক্ষার হলে রাইট ফর্ম অফ ভার্ব অথবা গ্রামাটিক্যাল পার্ট অ্যান্সার করার জন্য হেভি সময় থাকে। তাহলে প্রথম
দুইবার করে এটা পড়ে ফেলবেন। এরপরে পড়ে ফেলার পরে যখন অর্থ আপনি বুঝবেন, বাংলা অর্থ মিলাবেন, অর্থ মিলিয়ে মিলিয়ে বের করার চেষ্টা করবেন এটা কোন টেন্সে পড়েছে, কোন কালের কথা, এটা এই কথাটা অ্যাক্টিভের কথা নাকি পেসিভের কথা, এখানে এই ভার্বের সাথে এস যুক্ত হবে নাকি হবে না, সিঙ্গুলার নাকি প্লুরাল। তবে সবার আগে বের করতে হবে অর্থ বুঝে এটা কোন টেন্সে পড়েছে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, অর্থাৎ ঢাকা বোর্ড 2019 যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমাকে কষ্ট করে কমেন্টে জানাবেন যে ঢাকা বোর্ড 2019টা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আমাকে সবাই ইয়েস বলে কনফার্ম করবেন। ঠিক আছে, এরপর আমরা পরের আরও একটা প্র্যাকটিস করব। তবে আশা করি পরের প্র্যাকটিসটা বেশি সময় যাবে না, কারণ অলরেডি কিছুটা আপনারা মানে সিস্টেমটা ধরতে পেরেছেন। ওকে, ইয়েস, ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম, অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন বলেন? আমি এখানে যেভাবে পড়াচ্ছি বাসায় বসে ঠিক ওভাবে আরও 20টা 30টা প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, আপনারা বলুন তো সবাই আপনাদের থেকে একটা, যে ভাইয়া রাইট ফর্ম ভার্বে শুধু অ্যান্সার লিখলে হবে তাই না ভাইয়া? হ্যাঁ, শুধু অ্যান্সার লিখলেই তো হবে, আর কিছু লিখবেন নাকি? নাকি প্রশ্ন সহ লিখে চলে আসবেন? শুধু অ্যান্সার লিখলেই হবে, বুঝছেন? আচ্ছা, আপনারা একটা সঠিক আমাকে ইনফরমেশন দেন। সঠিক ইনফরমেশনটা হচ্ছে, আপনারা এরকম রাইট ফর্ম অফ ভার্ব বাসায় বসে পরীক্ষার আগে কয়টা প্র্যাকটিস করবেন? অপশন দিচ্ছি, 20টা, 30টা নাকি 50টা। আপনারা কয়টা এরকম করে প্র্যাকটিস করে যাবেন? আমি আজকে এখন একটা প্র্যাকটিস করালাম, একটু পরে দ্রুততার সাথে আরেকটা প্র্যাকটিস করাবো। আপনারা বাসায় বসে এরকম কয়টা প্র্যাকটিস করে যাবেন পরীক্ষার আগ পর্যন্ত সময়ের মধ্যে? একটু আমাকে একটু বলেন তো, আমি একটু আপনাদের কথাটা একটু আমি শুনে দেখি। কানেক্টরের ক্লাস চাই। আচ্ছা, 20টা পাচ্ছি, 30টা পাচ্ছি। শুনেন, কানেক্টরের উপরে আমি 2টো ক্লাস করাবো যদি আমার সুযোগ থাকে। আমি কানেক্টরসের উপরে 2টো ক্লাস করাবো এবং ইনশাআল্লাহ ওই 2টো ক্লাস করার পরে আপনি কানেক্টরসে 5-এ 5 তুলতে পারবেন, ফুল মার্কস আপনি ইনশাআল্লাহ তুলতে পারবেন। মাত্র 2টো ক্লাস আমি করাবো। আমি এমন কিছু কথা দেখাই দিব, শেখাই দিব যে আপনি যে কোনো কানেক্টরস আপনি খুব সিস্টেমেটিক মতো আপনি বসাতে পারবেন, প্রবলেম হবে না। আচ্ছা, আপনারা আমি 20টা পাচ্ছি, 30টা পাচ্ছি, আবার কমেন্ট না পড়ে কি বোঝাচ্ছে তা বুঝো। 20টা, আচ্ছা, মডেল টেস্টে যাচ্ছে, সব পড়ার দরকার নাই। যাদের ক্যাপাসিটি ভালো তারা হচ্ছে 50টা পড়বেন, আর যাদের হচ্ছে ক্যাপাসিটি একটু কম বা মনে থাকে কম তারা পড়বেন হচ্ছে 30টা। এর নিচে পড়িয়েন না, মিনিমাম 30টা পড়িয়েন। আর যদি একেবারেই পড়তে খুব একটা মন না চায় তাহলে মিনিমাম 20টা পড়তে হবে। 20টা বোর্ড কোয়েশ্চেন পড়বেন। ধরেন 19 সালের কোয়েশ্চেন আছে কয়টা? 8টা, বোর্ডের 8টা। 18 সালের একটা আছে বোধ হয়, এরপরে 20 সালের আছে, 21 সালের আছে, 22 সালের আছে, এরপরে 18 সালের আছে, 17 সালের আছে। এরকম করে আপনারা গুনে গুনে 20টা মতো কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে পড়তে হবে, বুঝে পড়তে হবে এই গ্যাপের মধ্যে ওয়ার্ডটা কেন বসলো, এই গ্যাপের মধ্যে ওয়ার্ডটা কোন অর্থ দিল, কোন অর্থের সাপেক্ষে কোনটা বসালাম। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এবার ডিরেক্টলি পরের কোয়েশ্চেনে চলে যাব। সবাই ঠিকঠাক আছেন ভাইয়া? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাব। সবাই একটু আমাকে ইয়েস বলে কনফার্ম করেন, পরের প্রশ্নে কি আমরা চলে যাব ভাইয়া? আজকের লাইভটা শেয়ার করেছেন 256 জন। এতজন মানুষ আপনারা রয়েছেন, মাত্র 256টা শেয়ার করেছেন। আবার শেয়ার করেন, আরও বেশি শেয়ার লাগবে আমাদের, আরও বেশি শেয়ার আমাদের দরকার, বুঝছেন? আপনাদের স্বার্থেই দরকার। সবাই তাহলে একটু কষ্ট করে আমাকে একটু কনফার্ম করেন ইয়েস। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেন আমরা একটু দ্রুত শেষ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, সবাই একটু থাকেন। ওকে, এখন কাজ করবো। আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন। আচ্ছা, গালিব ভাই আমাদের অল ক্লাসের উপর বস ক্লাস করে, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু আপনাদেরকে অনেক বেশি ক্লাস করাইছে আগে, তাহলে আপনাদের আমার পড়াগুলো আশা করি পরে বুঝতে সুবিধা অবশ্যই হচ্ছে। এবং আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদেরকে গালিব ভাই যেসব টেকনিকগুলো দিছে এবং আপনারা নিজেরা পরে যেগুলো বের করছেন সবগুলো এক করে বাসায় বসে এগুলো নোট করে তো রেখেছেন নিশ্চয়ই। আবার একটু রিভিশন করবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। প্র্যাকটিস করার পরে
আমি এখন যেভাবে পড়াচ্ছি ওভাবে 20টা 30টা বাসায় বসে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে হবে ইনশাল্লাহ ইনাফ। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখানে যে আপনারা যাতে পরীক্ষাতে ভালো করতে পারেন, টার্গেট এটাই। পরীক্ষাতে আমাদেরকে ভালো করতে হবে, তাই না? পরীক্ষাতে আমরা যদি ভালো করতে না পারি, তাহলে আপনারা যদি ভালো না করেন, তাহলে আমাদের সার্থকতা আর কোথায় থাকলো? আমাদের এতগুলো ক্লাস দেওয়ার উদ্দেশ্য মূলত ওটাই, যে আপনাদেরকে পরীক্ষাতে ভালো করতে হবে, যে কোনোভাবে ভালো করতে হবে, না হলে পরে আপনাদেরকে আফসোস করা লাগবে যে ওই সময় কেন ভাইয়ের ক্লাসটা করলাম না, তাহলে তো বোধ হয় আমার আজকে এই অবস্থা হইতো না। যাতে এই রিগ্রেটটা, আফসোসটা যেন না হয়, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করে, ঠিক আছে? ওকে, ইংরেজি একদম পারি না। আচ্ছা, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই, ধৈর্য ধরতে হবে আর কি আপনাদেরকে, ঠিক আছে? কি অবস্থা বোর্ডের? আচ্ছা, এখন ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই মনোযোগ দেন ক্লাসে। ওকে, কমেন্টে হচ্ছে এবার কথা থামান, এবার হচ্ছে আমরা ইয়া করবো আপনাদেরকে লাস্টে, ক্লাসের শেষে আমি একটা সুখবর জানাবো, আমি জানাবো সুখবর, ঠিক আছে? সবাই একটু ধৈর্য ধরেন, আমি জানাবো শুয়ে। ওকে, গালিব ভাই আছে আমার সাথে আছে। ওকে, আসেন, আমরা কুমিল্লা বোর্ডে যাচ্ছি। কুমিল্লা বোর্ড 2019 কি বলেছে খেয়াল করে দেখেন তো, যে টিচিং নিয়ে কথাবার্তা বলেছে। ধরেন আমি টিচার, অথবা যদি আমি একজন স্টুডেন্ট, এখানে টিচিং বলেছে, টিচিং নিয়ে কথা বলেছে, পোলাপাদেরকে নিয়ে কথা বলেছে, মানে আমি এবং আপনাদেরকে নিয়ে কথা বলেছে। আসেন, টিচ ইজ এ নোবেল প্রফেশন শব্দটা এখানে আপনাদেরকে আইএনজি করে বসাইতে হবে, অথবা সন করে বসাইতে হবে, অর্থাৎ নাউন করে বসাইতে হবে। তাহলে আপনারা এখানে বলেন যে টিচার ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষক হচ্ছেন মহান পেশা, নাকি শিক্ষকতা মহান পেশা? টিচার ইজ এ নোবেল প্রফেশন, নাকি এই টিচের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে? টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আপনারা বুঝে বলুন তো ভাইয়া, কোনটা হবে? কোনটা হবে আপনারা একটু বুঝে বলেন। টিচিং হবে নাকি টিচার হবে? বুঝে বলেন। ইয়াস, টিচিং হবে, এটা তো ভাই সবাই পারছেন। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের কোনটা? টিচিং। এটা টিচিং কেন হবে আমি একটু ব্যাখ্যা দিই। যখন দেখবেন কোন একটা ওয়ার্ড আছে টিচ, টিচ মানে হলো শিক্ষা দেওয়া, ইটস এ ভার্ব। যখন বলবেন নাউন করতে হবে, হয় বলতে হবে টিচার অথবা টিচিং। এখানে যেহেতু বলেছে একটা প্রফেশন, পেশা, সুতরাং আপনাদেরকে বলতে হবে কোনটা? যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। এবার আসেন, এ টিচার একজন শিক্ষক ড্যাশ বা টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, অর্থাৎ একজন শিক্ষক তার হৃদয়ের মানে অন্তরের অন্তঃস্থল থেকে, হ্যাঁ, হৃদয়ের গভীর থেকে তার স্টুডেন্টদেরকে পড়ায়। এখানে কি পড়াচ্ছে? পড়াচ্ছে, পড়িয়েছিল, এখানে পড়াচ্ছে কোনটা? বলেছে কোনটা? পড়ায়। ইনডেফিনিট কথা, বর্তমানের ইনডেফিনিট মান হচ্ছে কোনো কাজ করে, যায়, ক্লাস করায়, এ ধরনের কথাগুলোকে বলা হয় ইনডেফিনিট। তাহলে একজন টিচার তার শিক্ষার্থীদেরকে পড়ায়, ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট মানে কি? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব জাস্ট যেরকম আছে ওরকম বসাই দিবেন। তাহলে আপনারা বলেন টিচ নাকি টিচেস, কোনটা হবে? সবাই আবার সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। এটা তো আসলে সবাই পারবেন, টিচেস। এটা টিচেস কেন হয়েছে আশা করি সবাই বুঝছেন, এটা এস যুক্ত হয়েছে কারণ একজন টিচারের কথা বলেছে এই জন্য। এবার আসেন আমরা এখানে যাব, হি টিচেস, তিনি শিক্ষা দেন, হিজ স্টুডেন্টস উইথ দ্য লাইট অফ এডুকেশন, সরি, হি টিচেস হিজ স্টুডেন্টস, তিনি তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন, উনি তার স্টুডেন্টদেরকে শিক্ষা দেন কিসের জন্য? শিক্ষার আলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে। শিক্ষার যে উদ্দেশ্যটা, শিক্ষার যে আলোটা, এটা তাদের মধ্যে দেওয়ার জন্যই উনি মূলত শিক্ষা দিয়ে থাকে। এখানে আমাদের কথা হচ্ছে গিফট আমরা কিভাবে বসাবো, তবে তার একটা রিমাইন্ডার আছে। রিমাইন্ডারটা হচ্ছে উইথ এ ভিউ টু। যদি দেখেন কোন একটা ভার্বের আগে উইথ এ ভিউ টু আছে অথবা কোনো প্রিপোজিশন আছে, কি কি বলেছি খাতায় লিখে রাখেন, উইথ এ ভিউ টু আছে অথবা লুক ফরওয়ার্ড টু আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আর সকল প্রিপোজিশন একমাত্র টু ছাড়া, ঠিক আছে, সকল প্রিপোজিশন যদি কখনো দেখেন এরপরে অবশ্যই ভার্বের কি হবে? ভার্বের আইএনজি ফর্ম আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝে বলেন এখানে কি হবে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়েস। তাহলে আমি আপনাদেরকে কি বললাম ভাইয়া? আমি আপনাদেরকে বললাম হচ্ছে
ইয়েস, আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই থ্যাঙ্কস ভাইয়া। ওকে, এবার আসলে আমরা তাহলে কিসের কথা বলছি? আমরা বলছি হচ্ছে যদি উইথ এ ভিউ টু থাকে আমাদেরকে অবশ্যই বলতে হবে এখানে কোনটা ভার্বের আইএনজি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে কোনটা? সি নাম্বারটা। আমরা যদি ধরি যে আমি এখানে লিখছি আপনাদের বুঝার সুবিধার্থে, সিটা হচ্ছে কোনটা? গিভিং হবে। ঠিক আছে, গিভিং হবে। ওকে, উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন, উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। ঠিক আছে, এবার আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে গিভিং, গিভিং বানানটা অনেকে ভুল লিখছেন, ই থাকবে না কিন্তু। আচ্ছা, এবার আসেন, বাই ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন, এই শিক্ষার আলোটা পেতে বা শিক্ষার আলোটা পাওয়ার জন্য স্টুডেন্টস ক্যান ড্যাশ বা এনলাইটেন দেয়ার ইনসাইট, এই আলোটা পেয়ে, এই আলোটা পেয়ে শিক্ষার্থীরা তাদের নিজেদের ভেতরটাকে আলোকিত করে। ওই যে একটু আগে বলেছি না, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড, এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্বের আইএনজি হয়। সকল প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয় একমাত্র টু ছাড়া। হ্যাঁ, তাহলে বাইয়ের পর আপনারা বলেন কি হইতে পারে? গেট হবে, গেটিং হবে, গেটস হবে, নাকি ওয়াজ গট হবে? বুঝে আবার আপনারা বলেন। উত্তর দিয়েছেন কোনটা? উত্তর দিয়েছেন হচ্ছে ভাইয়া ইয়েস, গেটিং হবে। থ্যাংক ইউ। তাহলে আমাদের ডি নাম্বারে উত্তর হচ্ছে কোনটা? ডি নাম্বার উত্তর হচ্ছে গেটিং। কেন গেটিং হবে বুঝতে পেরেছেন? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের আইএনজি দিতে হয়, ব্যতিক্রম হচ্ছে টু। তবে টু এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম ওয়ার্ড আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন আমরা এবার ইতে যাব, যে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভেতরটাকে আলোকিত করে। এখানে শব্দটা হচ্ছে এনলাইটেন, এবং আমাদেরকে এখানে ইউজ করতে হচ্ছে কোনটা? এখানে হচ্ছে ক্যান ওয়ার্ডটা আছে। মনে রাখবেন, যদি কখনো দেখেন কোনো একটা জায়গাতে অক্সিলারি ভার্ব আছে এবং অ্যাক্টিভ মোড আছে, অক্সিলারি ভার্ব ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড যতটুকু আছে আর কি, ইউজ টু, তারপর হচ্ছে হ্যাড, বেটার, উড, রাদার থেকে শুরু করে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাঁ, তারপর হচ্ছে ইজ গোয়িং টু, এরকম যতগুলো মডাল অক্সিলারি আছে, সকল মডাল অক্সিলারি এর পরে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের কোন ফর্ম হয়? ইয়েস, ভার্বের বেস ফর্ম হয়। আপনারা অনেকে উত্তর দিয়ে দিয়েছেন ইয়েস। তাহলে সকল মডাল ভার্বের পরে অ্যাক্টিভ মোডে অবশ্যই বেস ফর্ম হবে। প্যাসিভ মোড হলে কিন্তু ক্যান বি বলে পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে। কি বলছি? অ্যাক্টিভ ফর্মে, অ্যাক্টিভ অবস্থায়, অ্যাক্টিভ ভয়েসে সকল মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই জন্য কোনটা হবে? এখানে হবে এনলাইটেন। তাহলে ই নাম্বারে যেটা আছে ওটাই উত্তর। তাহলে যেটা আছে এটাই উত্তর, এনলাইটেন আছে, এনলাইটেনটাই উত্তর। ঠিক আছে, ওকে, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার ইনস্ট্রাক্ট দেম, শিক্ষার্থীরা এখন তাদের লেসনগুলা শিখে। কিভাবে শিখে? যেভাবে তাদের টিচাররা তাদেরকে ইনস্ট্রাক্ট করে, যেভাবে তাদের টিচাররা তাদেরকে ইনস্ট্রাক্ট অথবা যেভাবে তাদের টিচাররা তাদেরকে বলে সেভাবেই তারা তাদের লেসনগুলা শিখে। তাহলে আবার আপনারা বলতে পারেন যে এফ নাম্বারে কি হতে পারে? বুঝে বলেন, আমি বলবো না, আপনারাই বলবেন। আপনারা বলেন ভাই। শুনেন, যখন আপনারা অনেকে এখানে হুট করে লার্নিং ইউজ করছেন, শুনেন, কোনো জায়গাতে হুট করে লার্নিং ইউজ করা যায় না, আইএনজি ইউজ করা যায় না। আইএনজি ইউজ করতে গেলে অবশ্যই, ভার্ব হিসেবে ইউজ করতে গেলে অবশ্যই এর আগে অক্সিলারি ভার্ব লাগবে, হয় এমিজ আর ওয়াজ এর লাগবে, অথবা উইল বি, ফিউচারে শ্যাল বি, এগুলো লাগবে। বুঝছেন? তাহলে এবার আপনারা ক্লাস কতক্ষণ চলবে? আর বেশিক্ষণ চলবে না, আমরা জেড পর্যন্ত এসে থেমে যাব এবং আপনাদেরকে একটা সুখবর দেব। একটু ধৈর্য ধরতে হবে, একটু সুখবর আছে আপনাদের জন্য। তাহলে কোনটা হবে? আচ্ছা, এখানে অনেকেই বলেছেন হচ্ছে ক্যান লার্ন বলেছেন, অনেকে বলেছেন ইজ সরি আর লার্নিং বলেছেন, অনেকে এখানে শুধু লার্ন বলেছেন। আমি দিচ্ছি আপনাদেরকে, শুনেন। এখানে অনেকে ভাবতে পারেন যে ভাই এটা নাও আছে, এই জন্য আমরা আর লার্নিং দিব। যারা যারা এখানে বলেছেন আর লার্নিং, আমি তাদেরকে ভুল ধরবো না। তাহলে যারা আর লার্নিং বলেছেন
তাদেরকে আমি এক প্রকার সঠিক ধরতে পারি, তবে সব থেকে সঠিক উত্তর হবে যদি আপনি প্রেজেন্টের কথাটা বলেন, অর্থাৎ লার্ন বলেন, ঠিক আছে? অর্থাৎ লার্ন যদি বলেন যে দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন নাও, তারা বর্তমানে তাদের লেসনগুলা শিখে যেভাবে তাদের টিচাররা তাদেরকে ইনস্ট্রাক্ট করে, এটাও সেম থেকে যাবে, দেয়ার টিচার ইনস্ট্রাক্ট দেন। কারণ এই কথাগুলো সাধারণত একটা নর্মাল কথা বোঝাচ্ছে, এখানে কাজটা হচ্ছে বা হয়ে গেছে এমন কোনো কিছু বোঝায় না, এখানে কথাটা বোঝাচ্ছে এভাবে শিক্ষার্থীরা তাদের লেসনগুলা ওভাবে শিখে যেভাবে তাদের শিক্ষকরা শিখতে বলে, যেভাবে তাদের শিক্ষকরা ইনস্ট্রাক্ট করে, গাইডলাইন দেয়, ওভাবেই তারা তাদের লেসনগুলো শিখে বা শিখছে। হ্যাঁ, তাই এখানে লার্ন একটু বেশি সুন্দর, তবে যারা আর লার্নিং দিয়েছেন তাদেরকে আমি আসলে ভুল ধরতে পারবো না, তবে লার্ন দিলে একটু বেশি শুদ্ধ আর কি। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে, অথবা যারা যারা বলেছেন ইয়েস, একজন আমি একটা কমেন্ট পেয়েছি শুড লার্ন, অবশ্যই কারেক্ট এখানে। আর আপনি এখানে যদি ইউজ করতে পারেন হচ্ছে শুড লার্ন, তাও কিন্তু হবে। আপনি যদি এখানে ইউজ করতে পারেন হচ্ছে শুড লার্ন, তাও হবে। অর্থাৎ এখানে আপনি শুড ইউজ করলেন, তাও কিন্তু হবে, ভুল হবে না। অর্থাৎ শিক্ষার্থীদের শেখা উচিত শুড লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষকরা তাদেরকে ইনস্ট্রাক্ট করছে তাদেরকে সেভাবে শেখা উচিত। শুড লার্ন দিলে আরও সুন্দর, লার্ন দিলেও হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ভাই আমি কি বুঝাতে পারছি? এমন না যে যেটা আছে ওটাই একেবারে হাদিস, এমন না। মানে আপনি এখানে শুড লার্ন দিতে পারবেন, তাদের শেখা উচিত, অথবা যেভাবে টিচার তাদেরকে ইনস্ট্রাক্ট করে বলতে পারবেন। ভাই এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, ওকে। ক্যান লার্ন হয় না, ক্যান লার্ন হয়, তবে হচ্ছে আপনার শুড লার্ন, শুধু লার্ন, এগুলো একটু বেশি শুদ্ধ আর কি, বুঝছেন? এগুলো দিলে হচ্ছে একটু বেশি সুন্দর হবে। আমরা এরপরে যাচ্ছি, এরপরে চলেন। এরপরে কি আছে দেখেন, বাট দ্য স্টুডেন্টস নাও এডেস, মানে অনেক স্টুডেন্ট কি করছে বর্তমানে, অ্যাক্ট অ্যাজ দো, এমনভাবে তারা মানে কাজ করছে বা এমনভাবে তারা মানে চালিয়ে যাচ্ছে, দে নিউ এভরিথিং, মানে তারা এমনভাবে অভিনয় করে যাচ্ছে, তারা এমনভাবে একটা ভাবটাব নিয়ে চলছে যে তারা সব কিছুই জানে। যে স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং, তারা সব কিছু জানে। মনে রাখবেন একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যদি দেখেন কোনো একটা জায়গাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, তখন একটা রুল আমি আপনাদেরকে মুখে বলে দিই, বইতে একটু মিলাই নেবেন। রুলটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে মেইন ক্লজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যাজ দো যুক্ত যে ক্লজটা এটা পাস্ট টেন্স হবে, আর যদি মেইন ক্লজটা পাস্ট টেন্সের হয় তাহলে অ্যাজ দো যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্টে হবে। এখানে মেইন ক্লজটাতে ভার্ব হচ্ছে কিন্তু অ্যাক্ট, কি আছে? অ্যাক্ট, বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ দো যুক্ত ক্লজটা হবে অতীতকাল বা পাস্ট টেন্স। যদি এটা অ্যাক্টেড হইতো বা পাস্ট টেন্স হইতো আমরা এখানে দিতাম পাস্ট পারফেক্ট। তাহলে কি বললাম, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে যেহেতু এখানে অ্যাক্ট আছে প্রেজেন্ট, তাহলে এটা হবে নিউ, অর্থাৎ পাস্ট টেন্স। ইয়েস, দ্যাটস আ ভেরি কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? নিউ। কত নাম্বার? এইচ। ওকে, সঠিক উত্তর হচ্ছে কোনটা? এইচ বা নিউ। ভাই এই এইচ নাম্বারটাকে আপনারা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু একটা বড় সড়ো নিয়ম আছে, নো কেন হবে না ভাইয়া, এটাই তো বুঝাচ্ছিলাম। ভাই আপনারা কি এইচ নাম্বারটা কি বুঝতে পেরেছেন? ওকে, তাড়াতাড়ি গুড নিউজটা বলেন। সব মিলিয়ে আর 3 থেকে 4 মিনিট পরে আপনাদেরকে আমি বলতেছি গুড নিউজটা। ওকে, আপনাদেরকে গালিব ভাইরা তো অবশ্যই গুড নিউজ আপনাদের জন্য অফার রাখছেন। আপনাদের সামনে অ্যাডমিশন কোর্স আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আসতেছেই। তবে পাশাপাশি আপনাদেরকে আমরা আরও কিছু দিতে চাই, মানে সর্বোচ্চটুকু আসলে দিতে চাই আপনাদের জন্য আর কি। ওকে, আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, আরেকবার আমি 1 মিনিটে বলে দিচ্ছি। যদি কখনো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেখেন তাহলে একটা নিয়ম মাথায় রাখবেন, যদি মেইন ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, এই যে প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এটা হবে পাস্ট টেন্স, নিউ হয়ে গিয়েছে। আর যদি এটা অ্যাক্টেড হইতো বা পাস্ট টেন্স হইতো, এটা হয়তো হ্যাড নোন, অর্থাৎ পাস্ট পারফেক্ট হইতো। তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার আসো পরেরটাতে যাব। দে আর নট
পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। ওই শিক্ষার্থীগুলো কি করছে, তারা ভাব ধরছে তারা সব কিছু জানে, তারা তাদের শিক্ষকদের উপদেশ তারা কানেই নিচ্ছে না। পে হিড টু হচ্ছে একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে কোনো কিছু বা কর্ণপাত করা। ওই যে বলে না যে কেয়ার করা বা কোনো কিছু গুরুত্ব দিয়ে শোনা। তাহলে তারা বর্তমানে কি করছে, তারা তাদের শিক্ষকদের অ্যাডভাইসগুলো শুনছেই না, কন্টিনিউয়াস করে ফেলেন। উত্তর আমি পেয়েছি, কিন্তু বাক্যে নাওএডেজ থাকলে তো সেন্টেন্স সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই তো কথা হচ্ছে এখানে যে আপনি সবসময় রুলস দিয়ে কিন্তু পারবেন না ভাইয়া, আপনাদেরকে অনেক সময় অর্থ বুঝে কাজ করতে হবে। এই যে নাওএডেজ, তারপর হচ্ছে আপনার নাও, জাস্ট নাও, এই ধরনের শব্দগুলা দিয়ে কেন রুল বানানো হয়েছে জানেন, যেন আপনারা পড়ে বুঝতে পারেন। এখন আপনি যদি অর্থটা বুঝেন তাহলে আপনার তো সেখানে নাও আছে নাকি নাও এডেস আছে নাকি অ্যাট প্রেজেন্ট আছে এটা তো দেখার দরকার হবে না। আপনি জাস্ট অর্থটা বুঝবেন, অর্থ বুঝে বের করে ফেলবেন এটা কোন টেন্সে পড়বে, দেন আপনি ওই টেন্স অনুযায়ী লিখে ফেলবেন। আমার কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে কথা। ওকে, ইয়েস, এখানে হবে হচ্ছে পেইং, এখানে হবে হচ্ছে কোনটা, পেইং হবে। আই নাম্বারটা হবে কোনটা, পেইং। তারা তাদের শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনছে না। আর আছে, আর এর পরে হচ্ছে পেইং, কন্টিনিউয়াস টেন্স। তারা তাদের শিক্ষকদের কথাগুলো শুনছে না। আচ্ছা, বাট দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল, তাদেরকে অবশ্যই কি থাকতে হবে, তাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কি বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা নিয়ে সতর্ক থাকতে হবে বা কেয়ারফুল থাকতে হবে। লেস্ট, এই ভয়ে যে, কোন ভয়ে, লেস্ট, এই ভয়ে, এই ভয়ে যে, লেস্ট, এই ভয়ে যে তারা পরীক্ষাতে মানে ফেল করবে, টু সিকিউর গুড মার্কস, তারা পরীক্ষাতে ভালো মার্কস তুলতে ফেল হবে, অর্থাৎ তারা পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারবে না, এই ভয়ে তাদেরকে কেয়ারফুল থাকা উচিত। বুঝছেন? তা আমরা জানি লেস্ট থাকলে কি ইউজ করতে হয় ভাইয়া বলেন, লেস্ট থাকলে কি ইউজ করতে হয়, লেস্ট থাকলে কি ইউজ করতে হয়? ইয়েস, মনে রাখবেন যদি কখন আপনারা কোনো একটা বাক্যের মধ্যে দেখা যাচ্ছে লেস্ট আছে, তখন আপনাদেরকে সেখানে ইউজ করতে হবে হয় মাইট অথবা শুড, মাইট অথবা শুড। তবে সব জায়গাতে আপনারা বেশি হচ্ছে শুড পাবেন, শুড ফেল অথবা মাস্ট, সরি মাইট ফেল অথবা শুড ফেল, যে কোনো একটা ইউজ করতে পারবেন। তাহলে লেস্ট দে শুড ফেল, তবে সবাই বেশি ইউজ করা হচ্ছে শুডটা বেশি ইউজ করে, দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস অথবা দে মাইট ফেল টু সিকিউর গুড মার্কস। ওকে, শুডের পর তার ফেইলড হবে না, শুডের পরে হচ্ছে শুধু ফেইল হবে। ওকে, আচ্ছা, পুরো ক্লাসটা যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে দেখছেন অবশ্যই সবাইকে আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আই নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন। আই নাম্বারটাতে তেমন কোনো কিছুই নেই, জাস্ট বলেছে তারা মনোযোগ দিচ্ছে না, দে আর নট পেইং, অক্সিলিয়ারি ভার্ব এরপর আইএনজি, তারা মনোযোগ দিচ্ছে না। তো সবাইকে যেটা বলবো ওটা হচ্ছে আপনাদের হাতে সময় আছে ভাইয়া খুবই কম, খুবই কম সময়। জিনিসটা এমন যে আপনি এই তো আছে এই তো নাই, সময় আছে দেখতে দেখতে সময়টা নাই, সময় দ্রুত আসলে গায়েব হয়ে যায়। তাই সময় থাকতে, ওই যে একটা কথা আছে না যে সময় গেলে সাধন হবে না, ঠিক আপনি যেন বিপাকে না পড়েন, তাই সময় থাকতে আপনাদেরকে কাজ করতে হবে। সময় থাকতে আমাদের সাথে যারা যারা এখনও যুক্ত হয়ে যান, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসেন। এইচএসসি পরীক্ষায় সবাইকে ভালো করার সুযোগ আপনারা সবাইকে দিয়ে দেন। আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গুড নিউজ আছে, ওটা হলো যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই সাজেশন লাগবে, সাজেশন লাগবে। আমি পার্সোনালি আপনাদের জন্য বাংলার উপরে, ইংরেজির উপরে, মানে বাংলা দুটো পত্র, ইংরেজি দুটো পত্র, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপরে পূর্ণাঙ্গ সাজেশন আমি রেডি করেছি। এবং এই পূর্ণাঙ্গ সাজেশনটা আশা করি কালকে থেকে আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অথবা ফেসবুকে পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আমাদের পেজের পক্ষ থেকে। এই পেজের লিঙ্ক থেকে গিয়ে আপনারা সাজেশনগুলো দেখতে পারবেন, বাসা বসে নোট করে ফেললেই হবে এবং নোট করে ওগুলো পড়বেন। এবং গুরুত্বপূর্ণ কিছুই আমি সেখানে বলেছি যেন এই সংক্ষিপ্ত সময়টা আপনারা পড়ে কভার করতে পারবেন। ঠিক আছে, ওভাবে আমি এটা সাজানোর ট্রাই করেছি আর কি, আপনাদের জন্য করেছি সেটা। ঠিক আছে, তাই আপনারা আশা করে টেনশন করবেন না। আর আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে যাই, এইচএসসি পরীক্ষার পরে আপনাদেরকে অনেকেই ফুসলাবে, ভাইয়া ওখানে পড়ো, ওখানে পড়ো, ওখানে পড়ো, কিন্তু আপনি পড়বেন কোন জায়গাতে?
আমি বলছি না আমাদের এখানে পড়তে হবে, আমি বলছি আপনাদেরকে সঠিক জায়গাটা নির্বাচন করতে হবে, সঠিক জায়গায় আপনাদেরকে ক্লাস করে বুঝতে হবে যে এই প্ল্যাটফর্মে আমি ক্লাস করে অনেক কিছু শিখতে পারবো, এই প্ল্যাটফর্মের আমি টিচার দেখব। তাই আপনারা কোনো জায়গাতে ভর্তি হওয়ার সময়, অ্যাডমিশনের সময়ে অবশ্যই টিচার প্যানেল দেখবেন, কেমন পড়ায় তা দেখবেন, সত্যিকার অর্থে ভালো পড়ায় কিনা, আপনি ভালো বুঝেন কিনা তবেই দেখবেন। তবে আমাদের জায়গা থেকে আমি যদি বলি, আমরা এটা দাবি করতে পারি যে আমাদের এবারের বিশেষ করে টিচার প্যানেলটা সর্বোচ্চ হাই, এবং আমরা কমিটেড টু প্রোভাইড একদম সর্বোচ্চ ফ্যাসিলিটি আপনাদেরকে দেওয়ার জন্য আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সর্বোচ্চটা আপনাদেরকে দিতে পারি, এবং আপনাদেরকে এটাও বলবো যে আপনারাও যেন সর্বোচ্চটুকু আমাদের থেকে পান, আদায় করে নেবেন আমাদের থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের এক্সাম হ্যাঁ ইনশাল্লাহ হবে। ইউটিউব চ্যানেল এটা আপনাদেরকে এখানে দেওয়া হবে। আর যারা যারা আমাদের ক্লাসগুলো একটু কম শেয়ার করেন, একটু বেশি শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করেন আমাদের রিচটা তত বেশি হয়। সুতরাং আপনাদেরকে আমরা যে এত কিছু দিচ্ছি তার বিনিময়ে আমরা শেয়ারটা চাই। তাই যারা শুরুতে শেয়ার করেন একটু শেয়ার করে দিন, সবাইকে মেনশন দিয়ে দিন। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো কিছু উপহার দিতে পারি এইচএসসিতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির কোর্সে, এবং আমাদের শীঘ্রই কোর্স ভালোভাবেই আমাদের শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আগামীকালকে দেখা হবে সবার সাথে, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, সবাই তাহলে আবার মনোযোগ দিয়ে পড়তে বসে যাবেন, পড়তে বসে যান, দ্রুত পড়াশোনা করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।